আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে স্পা ও মাসাজ সেন্টারের সংখ্যা। বাইরে থেকে এগুলোকে স্বাস্থ্যসেবা বা সৌন্দর্য চর্চার কেন্দ্র মনে হলেও এসব স্পা সেন্টারে চলে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, যুব সমাজ ধ্বংসের এই কালচার থেকে বের হতে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এসব অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীতে কতগুলো স্পা সেন্টার রয়েছে তার সঠিক তালিকা নেই কারো কাছে। হোটেল, বিউটি পার্লার, সেলুন ও ফিজিওথেরাপির নামে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব অবৈধ স্পা সেন্টার। গুলশান বনানীর আবাসিক এলাকায় গড়ে ওঠা স্পা ও মিনি পতিতালয়ে কাস্টমারদের চাহিদা মতো এনে দেওয়া হয় বিভিন্ন মাদকদ্রব্য। বিভিন্ন বয়সী মেয়েদের জন্য দিতে হয় আলাদা আলাদা অর্থ। অপরাধের আখড়া স্পা সেন্টারে মাদক ও অসামাজিক কার্যকলাপ ছাড়াও অবাধে চলে ব্ল্যাকমেইলিং। গুলশানের ৯৯ নম্বর রোডের ৩৩ নম্বর ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্পা সেন্টারের নামে মাদক ও দেহ ব্যবসা করে আসছে একটি দালাল চক্র। ভবনে প্রবেশের চেষ্টা করলে গার্ডের বাধার মুখে পড়তে হয় টিম আরটিভিকে। একইভাবে গুলশান ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে ফিজিওথেরাপির নামে চলছে দেহ ব্যবসা। ক্যামেরা দেখেই তালা লাগিয়ে দেওয়া হয় ফ্ল্যাটের প্রধান ফটকে। টাকার বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করে স্পা সেন্টারের দালাল চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, এসব স্পা সেন্টারগুলো বন্ধ না হলে মানুষের নৈতিক অধঃপতন ঘটানোর ক্ষেত্রে একটি মহামারী অবস্থার সৃষ্টি হবে। স্পা সেন্টারগুলোতে যে ধরনের অপরাধগুলো হয়, এই অপরাধগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদের কেউ কেউ যখন এই ধরনের অন্যায় কাজের সমর্থন দেন তখন তো এই কাজগুলো তো বাড়বে। এই প্রশ্নে সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ না দেয় তাহলে এটা বন্ধ করা খুব কঠিন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য সমাজের ধর্মীয় প্রতিনিধি ও সংগঠনগুলো চাপ তৈরি করলে একটি ইতিবাচক অবস্থা তৈরি হবে। সমাজের মধ্যে ধর্মীয় নেতা বা সংগঠক হিসাবে চাপ তৈরি করলে তখন একটা ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। আজ ৪ আগস্ট ২০২৪ সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন। সেদিন সকাল থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সমর্থকদের মধ্যে সংঘর্ষে সেদিন প্রাণ হারান অন্তত ৯০ জন মানুষ। ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হওয়া সেই দিনটির কথা রুহুল আমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন অভি আরিফ। সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। এটি শহীদ আহনাফের ঘর। ঠিক যেমনটি রেখে গিয়েছিল তেমনই সাজিয়ে রেখেছেন তার বাবা মা। পড়ার টেবিলে এখনো গুছিয়ে রাখা বই খাতা, এক পাশে পড়ে আছে প্রিয় গিটারটি। পরিবারের ভাষ্য অনুযায়ী ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০ এলাকায় গুলিবিদ্ধ হয় আহনাফ। ছেলের ছবি স্পর্শ করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন মা বাবা দুজনেই। হেসে বলতেছে যে, আরে আম্মু তোমার ছেলে কত সাহসী জানো, কালকে রাবার বুলেট খাইছি। ৪ তারিখে আমার খুব অস্থিরতা লাগে। ওর সাথে আমার লাস্ট কথা হয় ৪:৪৮-এ। তো বলতেছে কি, হ্যাঁ আম্মু এই যে তুমি টেনশন করো না, আমরা সেভ আছি, এখন ও পুরা ১০ নাম্বার আমাদের দখলে আছে, আনাফার নাই। তো এই কথাটা বলার পরে মানে কি বলবো, পুরা দুনিয়াটা আমার অন্ধকার হয়ে গেছে। ওই সময়গুলো আমি এখনো ঘড়ি দেখি, আমার আহনাফ যদি আল্লাহ ওরে পাঠায় দিত। মুরব্বীরা বলতো যে পিতার কাছে সন্তানের লাশ সবচেয়ে ভয়াবহ, সব পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে ভালো। সেদিন আমি আসলে ঠিক পাই। এই সেই জায়গা রাজধানীর মিরপুর ১০। এখানে থেমে গিয়েছিল সম্ভাবনাময় তরুণ শহীদ আহনাফের জীবনের গল্প। ঠিক একই আন্দোলনে থেমে গিয়েছিল আরও অনেক স্বপ্ন, নিভে গিয়েছে বহু সম্ভাবনার আলো। তেমনি আরেক সম্ভাবনার আলোর নাম শহীদ গোলাম নাফিজ। ভিন্ন পরিবার, ভিন্ন গল্প, অথচ অপেক্ষার প্রহর আর স্বজন হারানো বেদনা এবং শূন্যতার অনুভূতি যেন একই। এ পর্যায়ে শুনে আসবো শহীদ
গোলাম নাফিদের পরিবারের না বলা কথা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী 4 আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। 2 বছর পরও নাফিজের ঘরের পড়ার টেবিল সহ প্রাতিষ্ঠানিক সব অর্জন আর প্রিয় জিনিসপত্র সবকিছুই আগের মতোই রেখে দিয়েছেন তার বাবা মা। এসবই এখন সন্তানের শেষ স্মৃতি। এই ছবিটা যখন দেখি আমার দেশের সর্বোচ্চ জিনিসটা আমার সন্তানের সাথে মাথায় পতাকাটা বাঁধা, আমার সেই সন্তানটা এভাবে রিক্সায় ঝুলতেছে, এটা একটা মায়ের জন্য যে কতটা মর্মান্তিক। হয়তো নাফিসকে কয়বার দেশে আল্লাহর কাছে পাঠিয়ে দিছি। সেদিনের ভয়াবহ ও চরম দমনপীড়নের মুখেও দমে যায়নি ছাত্র জনতা, বরং ওই দিনেই রাতেই আন্দোলনের গতি প্রকৃতি বদলে দিয়ে ঘোষণা করা হয় ঐতিহাসিক মার্চ টু ঢাকা কর্মসূচি, যা মূলত নিশ্চিত করেছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের চূড়ান্ত পতন ও দেশত্যাগ। অভি আরিফ, আর টিভি, ঢাকা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে 20 জনের মতো আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে শুরু হয় দফায় দফায় এই সংঘর্ষ, চলে রাত 11টা পর্যন্ত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্যাম্পাসে ছাত্র শিবিরের উদ্যোগে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হওয়া নেতাদের ছবি প্রদর্শনীতে আপত্তি তোলেন ছাত্রদল নেতারা। তারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী কয়েকজনের ছবি প্রদর্শনীর বিষয়ে জোর আপত্তি তোলেন এবং অপসারণের কথা বলেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসনের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক শুরু আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আয়নাঘর খ্যাত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য দেবেন গুমের ভুক্তভোগী ডাক্তার আশিকুল আকবর। পরে একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়াও আন্দোলনকারীর কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএমজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। চরম ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে নিয়মিত ট্রিপ নিতে পারছে না তারা, এতে আয় কমে গেছে তাদের। থেকে 200-250 টাকার, এখন 50 টাকা, কোনো পাম্পে 100 টাকার। এই যে সিরিয়াল দিছি, গ্যাস নাই। আমরা তো গ্যাসের অভাবে গাড়ি চালাইতে পারি না। এই যে এই যে পাম্পে যামু, এখন 60 টাকার বা 70 টাকার গ্যাস ঢুকবো। গ্যাসের তো সংকট আছে ভাই, গ্যাসের সংকটের মতো গাড়িগুলি চালাতে পারতেছি না। এই সিরিয়াল দিয়ে বসে থাকি, 1-1.5 ঘন্টা পরে আপনারা গ্যাস পাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কোনো পাম্পে 7-8 ঘন্টা লেগে যায়। আস্তে আস্তে কমতেছে, আশা করি ঠিক থাকবো না। লাইনে সমস্যা হলে পাম্প মালিকরা একটু কম দেয়। এখন গ্যাস লম 300 টাকার গ্যাস ঢুকবো, 300 টাকার গ্যাস দিয়ে আমি টঙ্গি পর্যন্ত যাইতাম, আবার গ্যাস লইতে হবে। রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে গ্যাস সংকটের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওয়ালিদ, গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে বাসাবাড়ির যে ভোক্তারা তারা কি ধরনের সমস্যায় ভুগছেন, এবং আমরা জানি যে কিছু এলাকায় সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু হয়েছে, শেওড়াপাড়া এলাকায় কোথাও গ্যাস এসছে কিনা?
ফারজানা, আমি রাজধানীর পূর্ব সরাপাড়ায় অবস্থান করছি। সকাল থেকে আমি রাজধানীর কয়েকটি এলাকায় গিয়েছি, প্রত্যেকটি এলাকায় একই অবস্থা, সকাল থেকে কোনো গ্যাস নেই। তারা বলছে যে এই গ্যাস রাতেরবেলা আসে, গ্যাসের পরিমাণ খুবই কম থাকে এবং সকাল হলেই সেই গ্যাস চলে যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন গৃহিণী বারবার চেষ্টা করছেন চুলা জ্বালানোর, কিন্তু সে পারছে না। এই অবস্থা ঢাকার প্রত্যেকটি এলাকায়, বেশিরভাগ এলাকাতেই গ্যাস নেই। তারা বলছে যে দিনের বেশিরভাগ সময় এই গ্যাস থাকে না, রাতেরবেলা যদিও আসে সে সময় তারা বলে জীবিকা নির্বাহের জন্য তারা তো কাজ করতে হয়, এই কাজ করে এসে রাতের বেলা আবার তাদের জাগতে হয় এবং এই রান্নার কাজ সম্পন্ন করতে হয়। অনেকেই বলছে যে আমাদের অনেক পরিবারের পক্ষে সিলিন্ডার কেনার মতো সক্ষমতা নেই। তারা বলছে যে এই যে সিলিন্ডার কেনা তাদের জন্য ব্যয়ের ভার আরও বাড়িয়ে দিয়েছে। আমি এখানে কথা বলবো, কতদিন যাবত আপনার এখানে গ্যাস নেই? আমাদের এখানে যাবত 15 দিন ধরে গ্যাস নাই। দিনের বেলা, রাত্রেবেলা যাও আসে, একটু আসে, এটাতে আমাদের রান্না হয় না। আমি স্থানীয় একজন লোকের সাথে কথা বলবো। আপনি কতদিন যাবত গ্যাস পাচ্ছেন না এবং আপনাদের এই গ্যাস সংকটটা কতদিন যাবত তীব্রতর হয়েছে? এটা 1 মাসের উপরে অনেক গ্যাসের অনেক সমস্যা। আমরা এটা দ্রুত একটা সমাধান চাইতেছি, যেন গ্যাসের জন্য যেন আমরা নিম্ন আয়ের মানুষ আমরা সিলিন্ডার কিনে ব্যবহার করার মতন সেই ক্ষমতা আমাদের নাই। আপনার এখানে কতদিন যাবত গ্যাস নেই? গ্যাস সংকটটা এই এলাকায় দীর্ঘদিনের, সেটাকে একটা ভালোভাবে একটা সুষ্ঠুভাবে করার জন্য, ঠিক করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যেন দ্রুত এটা করা হয়। সিলিন্ডার কেনার মতো এটা ক্ষমতা অনেকের নাই। এটা আপনি দেখছেন যে ফারজানা, এই অবস্থা ঢাকা শহরের বেশিরভাগ এলাকায়। আমরা কাজীপাড়া, শেওড়াপাড়া, তেজগাঁ, নাখালপাড়া সহ অনেকগুলো এলাকা পরিদর্শন করেছি। তা সব যারা এই বাসাবাড়ির যে গ্যাসের ভোক্তা তারা বলছে অতি দ্রুত যাতে গ্যাস সংকট নিরসন করে তারা যাতে তাদের রান্নাবান্না দৈনন্দিন কাজ সময় মতো করতে পারে। ফারজানা, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 8.5 মাস বন্ধের পর সোমবার বিকেল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন এই বন্দর দিয়ে 4টি ট্রাকে প্রায় 30 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়। এসব কাঁচামরিচ ভারতের কাটিহার থেকে আমদানি করা হচ্ছে। আমদানিকারকরা বলছেন বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে চাহিদা মাফিক সরবরাহ না থাকায় পণ্যটির দাম বেড়েছে। তবে আমদানি শুরু হওয়ায় সারা দেশে কাঁচামরিচের দাম কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর। দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রেটোরিয়ায় দ্বিতীয় ম্যাচে ইউএসএসএ ইমার্জিং দলকে ডিএল মেথডে 26 রানে হারিয়েছে টাইগাররা। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল 47 ওভারে তোলে 248 রান। জবাবে বাংলাদেশ 37 ওভারে 3 উইকেট হারিয়ে সংগ্রহ করে 186 রান। এরপর আলোক স্বল্পতার কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ডিএল মেথডে বাংলাদেশ 26 রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় তাদের। বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক পেসার ইকবাল হোসেন ইমন 43 রান দিয়ে 5 উইকেট শিকার করে তিনি গুঁড়িয়ে দেন ইউএসএসএ ইমার্জিং দলের ব্যাটিং লাইন আপ। এছাড়া রহমান দৌলা বর্ষণ নেন 2 উইকেট আর চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব শিকার করেন 1টি করে উইকেট। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।